প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আবহানা রাজ্জাকি, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী। আপনাদের দুজনকেই স্বাগত। আবহানা রাজ্জাকি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, এটি নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমনকি এর সঙ্গে আপনি সরকারকেও যোগ করতে পারেন। মানে সবার মধ্যে একটা টানাপোড়েন শুরু হয়েছে। জুলাই সনদ নিয়ে কিছু বিষয় একমত হয়েছে, আবার অনেকগুলো বিষয় একমত হয়নি। বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র, এরা এর বিরোধিতা করছে। বিশেষ করে যে কারণে বিরোধিতা করছে তার মূল কারণ হলো যে 2 বছরে যে মেয়াদ দেওয়া হয়েছে, তারা বলছে না, এটা আগেই হতে হবে। এটা একটি বিষয়। আরেকটি বিষয় একই সঙ্গে আপনাকে বলে রাখি, সেটি হলো জুলাই ঘোষণাপত্র, যেটা ছিল তরুণদের দাবি। এটি নিয়ে আরেকটা সংকট তৈরি হয়েছে। কারণ জুলাই ঘোষণাপত্র বিএনপি চাচ্ছে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে, কিন্তু তারা চাচ্ছে সাংবিধানিক স্বীকৃতি হোক, এবং সাংবিধানিক স্বীকৃতির পক্ষে যথারীতি তাদের সঙ্গে রয়েছে জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এই যে টানাপোড়েন, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জুলাই সনদ, আপনি যখন ক্লেইম করতেছেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম, দল মত নির্বিশেষে, ছাত্ররা দাবি করে যে তারা অনেকটা অগ্রাধিকার, তারা অনেকটা মনে করে যে তারাই করছে। এইটা তারা তা করে না, কিন্তু নেতৃত্বটা তাদের হাতে ছিল। নেতৃত্ব তাদের আছে, মানে টার্নিং পয়েন্টে নেতৃত্ব তারা দিছে, এতে কোনো সন্দেহও নাই। কিন্তু সবাই তো ছিল, এবং ওই টার্নিং পয়েন্টটা না হইতো, এখন কিন্তু আমার মেয়াদ 29 সাল পর্যন্ত থাকতে হইতো, এবং আপনি ফরিদ সাহেব উদয় আয়নাঘরে থাকতে পারতেন হয়তোবা। সেখান থেকে আপনি রিলিফ পাইছেন। 24-এর আন্দোলন, মানে 36শে জুলাইয়ের যে আন্দোলন, সেটা রিলিফ দিছে। আজকে যে যত বড় লাট সাহেবের মতো কথা বলেন, এরকম কথা কেউ বলতে পারতেন না। এবং তারা যেভাবে এটাকে আবার নিয়ে খেলা করতেছে, তাতে মনে হয় শেখ হাসিনা বোধহয় ভালো ছিল এদের জন্যে। মানে আপনি, আমার কাছে মনে হয় যে লিবার্টির জন্য আমরা অযোগ্য। না, যে একটা কথা বলা হয়ে থাকে যে স্টুডেন্টদের ব্যাপারে যে ধরনের মন্তব্য করা হয়, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কেউ কেউ বলেন যে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, কোট আনকোট, তারা একটা অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে আওয়ামী লীগের দেশ থেকে তাড়িয়ে। পার্লামেন্ট বলতেছে, সংবিধান বলতেছে 25 বছর, সকল সংবিধান যেটা আছে আমাদের, 25 বছর বয়স হলে এমপি হইতে পারবে। এমপি হইতে পারলে সে মন্ত্রী হইতে পারবে। তো 25 বছরের বাচ্চারে আপনি কেন বাজে কথা বলবেন? তার রাজনৈতিক মতাদর্শ আপনাকে কেন রেসপেক্ট করতে হবে? রেসপেক্ট আপনার ধরে রাখতে হবে। রেসপেক্টটা তো ধরে রাখতে হবে। রেসপেক্টটা আপনি ঘরে বসে চাইলেই হবে। যেহেতু সবাই দাবি করে, কেউ কি বাইরে দাঁড়ায় বলতে পারবে আমরা এই জুলাই আন্দোলনে ছিলাম না? সবাই তো ক্লেম করে। তা আপনি সেটা সাংবিধানিক স্বীকৃতিতে দোষটা কোথায়? অপরাধটা কি? ভুলটা কোথায়? 2009 সালে আসার পর 71কে কিন্তু বলা হয়েছে এটার ভিতরে, তারপরে চলে আসে 2009। 2009 কি হয়েছে? 2009 থেকে 24 পর্যন্ত আয়নাগর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, রাষ্ট্র কোনোটাকে স্বীকৃতি দেয় না, সেগুলো আপনারা করেছেন। মেজর সিনহা হত্যা, 57 জন সেনা অফিসার হত্যা, সেনাবাহিনী সেখানে নীরব দর্শকের মতো হজম করছে। 57 জন অফিসার যেদিন মারা গেছে বাংলাদেশে, সেদিন বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। তাই যেই দেশের সার্বভৌমত্ব যে সরকার নষ্ট করে, তারপরে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব কি, নাগরিকের সার্বভৌমত্ব কি? শাপলা চত্বরে আপনি মিটিং করছেন, আপনি শত শত লোক মেরে ফেলছেন, আয়নাঘরে লোক রাখছেন, সেইটা স্বীকৃতি যে সংবিধানে দিতে চাইবে না, আমি তো মনে করি সে পরিষ্কার ওইগুলার সাপোর্টার। ওই ঘটনাগুলা যেগুলো ঘটাইছে আওয়ামী লীগ সরকার, সেগুলার সাপোর্টার। আমার ক্ষতিটা কি হবে? আমি সব বাদ দিলাম, আমার ক্ষতি কি হবে? দলমত নির্বিশেষে এটাকে আমরা সাংবিধানিক স্বীকৃতি দিব। অসুবিধাটা কোথায়? আমরা একটা ডিপ্লোমেসিতে থিওরি পাই, শত্রুর শত্রু হইল আমার বন্ধু। পতিত সরকারের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এরা, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ওনাদের লোক গুম হয়েছে, খুন হয়েছে, গেল। তাইলে পতিত সরকার ওনাদের শত্রু। পতিত সরকারের বিরুদ্ধে নেতৃত্বে যারা ছিল, টার্নিং পয়েন্টে গিয়ে ছাত্ররা, আজকে যারা এনসিপি করছে, পতিত সরকারের বিরুদ্ধে জামাতও ছিল, পতিত সরকারের সাথে বিএনপিও ছিল পতিত সরকারের বিরুদ্ধে। যদি তাই হয়, তাহলে শত্রু আওয়ামী লীগ হলো কমন শত্রু সবার। এনসিপি বলেন, জামাত বলেন, আর বিএনপি বলেন, কমন শত্রু। এই তিনটা দল তো সুপার ইউনাইটেড থাকার কথা। তাহলে মিলটা কোথায়? এই আজকের ছাত্ররা যে দলটা করছে, সেটা তো এখন পতিত সরকার আর এখনকার বড় দলের কমন শত্রু হয়ে থাকে। তখন মনে হয় কি যে পতিত সরকারের সাথে এদের আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? আবার 2001 সালে আপনি যখন সরকার গঠন করলেন কাউকে নিয়ে, তখন কি আপনি জানতেন না তারা রাজাকার?
তো তখন তাদের সাথে আপনি সরকার করলেন, এখন আবার স্লোগান আসতেছে রাজাকার বহিষ্কার করতে হবে। মানে আপনি কি তারপরে বলে কি রাজনীতিতে নানান ধরনের কথা, রাজনীতিটা যা বলবে তাই যদি সঠিক হয় আমি কি চিন্তা করব তাদেরকে নিয়ে, দেশ কি ভাববে, রাজনীতিবিদদের জন্য কি সকাল বিকাল কথা পরিবর্তন করে অ্যালাউড কিনা? তাহলে এই সনদ এবং প্রক্লেমেশনের জন্য কি হবে? আপনি যদি এটা সংবিধানের ভিতরে সন্নিবেশিত না করেন, সন্নিবেশিত কিন্তু অনেকভাবে হয়। ওই একবার করছিল পঞ্চম সংশোধনী, যেটা দিয়ে বলছিল পঞ্চম সংশোধনী দিয়ে প্রজ্ঞাপনটাকে বৈধতা দিয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ, যেগুলার বিচার করা যাবে না। এটাকে সংবিধানের সংযোজন বলে না। সংবিধানের সংযোজন বলে পটভূমিতে লিখতে হবে কেন এই জায়গাটায় আসলাম আমরা, তার ভিতরে এইগুলো সব ঢুকবে, এই অপরাধ, এই আয়নাঘর, এই সেনা হত্যা সব কিছু ঢুকবে। তার আলোকে আমরা এই সংবিধান সংশোধিত সংবিধানই প্রণীত করতে যাচ্ছি, সেভাবে আসলেও আসতে হবে এবং ওইটা হবে সাংবিধানিক স্বীকৃতি। নীলুবার চৌধুরী মনি, আপনাদের একটি বৈঠক হয়েছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক, স্থায়ী কমিটির বৈঠক যেটা আপনারা করেন, সেখানে কিন্তু এই বিষয়টা সিদ্ধান্ত হয়েছে। সেখানে তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, উনি সভাপতিত্ব করেছেন বৈঠকটিতে, এবং সেখানে এই কথাটা বলা হয়েছে যে জুলাই সনদ বা জুলাই প্রক্লেমেশন এগুলো সবগুলো হবে রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ, সাংবিধানিক নয়। কিন্তু আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি জানেন যে সেকেন্ড রিপাবলিক এই শব্দটা চেঞ্জ করে মূলত প্রক্লেমেশন আনা হয়েছে, জুলাই প্রক্লেমেশন। এবং এই সেকেন্ড রিপাবলিক বা ঘোষণাপত্র কোনো একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব ঘটে, এবং এইটা যে কথাটা উনি বলছিলেন এটা এক ধরনের স্বীকৃতি, সাথে সাথে কিন্তু আরেকটা যারা এই বিপ্লবের সঙ্গে জড়িত তাদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে, শুধু নিরাপত্তা নয় মর্যাদার ব্যাপারটা রয়েছে। কিন্তু আমরা শুরু থেকেই লক্ষ্য করলাম যে আপনাদের দলে বিষয়ে খুবই অনাগ্রহী। আমার সরাসরি প্রশ্ন যে এই ধরনের ঘটনায় বিএনপির এই দ্বিধাদ্বন্দ্বটা কেন শুরু থেকেই, একটু বুঝিয়ে বলবেন? বিএনপি একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল, বহুবার তার এই দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, দেশকে ভালোবাসে। বিএনপির যিনি সর্বোচ্চ কর্ণধার এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়, এবং শুধু তাই না, উনি কিন্তু ওনার দলের ঊর্ধ্বে উঠতে পেরেছেন দলমত নির্বিশেষে। এটা কিন্তু বিএনপির উদারনৈতিকতার ফল। হ্যাঁ, আপনিই বলছেন উনি কিন্তু ওনার এটার জন্য কোনো স্বীকৃতি চায় নাই, বিএনপি চায় নাই। যে বিএনপি নিজের চরম ত্যাগ স্বীকার করার পরে নিজের জন্য স্বীকৃতি চায় না, রাষ্ট্রের চিন্তা করে, যাকে এক কাপড়ে বের করে দেওয়ার সময় উনি বলেছিল আমার 2 ছেলে শুধু না, সমস্ত বাংলাদেশটাই আমার ছেলে আছে, আমি এদের ছেড়ে কোথায় যাব। তো এই যে উনি যদি সেই দিন চলে যেতেন তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। আজকে আমি আমার এই পরিচয়ে হয়তো আপনার সঙ্গে বসতে পারতাম না, হয়তো বিএনপির পরিচয়ে। সো বিএনপি যে দূরদৃষ্টিতা দেখে সেটা অনেকের বুঝতে বেশ সময় লাগবে, এবং একটা সময় গিয়ে বলবে হ্যাঁ বিএনপি ঠিক ছিল। আপনি যেটা বললেন, আপনার কথাই যদি আমি ধরি যে দ্বিতীয় স্বাধীনতা, এই যে স্বাধীনতা কখনো দ্বিতীয় হয় না, আপনার রিপাবলিক কখনো দ্বিতীয় তৃতীয় হয় না এই বাংলাদেশের প্রেক্ষাপট। আমি তো তাহলে 90-তে যে আন্দোলনটা হয়েছিল কোনো অংশে কম না। হ্যাঁ, এটাই অনেক বেশি লোক মারা গিয়েছে, অনেক বেশি, অনেক দিনের 15.5 বছর 90-এর আন্দোলনে আমরা তখন ক্যাম্পাসে, আপনিও ছিলেন, বলুন তো কত লোক মারা গেছে? আমি তো নিজেই বলছি, 5 জনের মতো, আমি তো নিজেই বলছি ওই দিন 9 বছরের অত্যাচারও আছে, উপরে ট্রাক তুলে দিয়েছে, সব মিলিয়ে 5-6 জন, আরো বেশি। তো আমি আপনাকে যেটা বলছি, 90 কিন্তু এটা চায় নাই, বলে নাই। তো আজকে 90-তেও বিএনপি আন্দোলনে ছিল, আজকের বেলায়ও প্রেক্ষাপটেও বিএনপি আন্দোলনে। 90-এর আন্দোলন যেটা, হ্যাঁ, সেটা রিজিম চেঞ্জ। এটা আর আমি আপনাকে বলি, 24-এর আন্দোলন তো রিজিম চেঞ্জ নেই, আমি আপনাকে, এটা একদম পাটাতন বদলে যাওয়া। আমি আপনাকে তাহলে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে ওই পতিত সরকারকে। এত গুরুত্ব দেওয়ার মতো কিছু না। একটা ফ্যাসিস্ট, একটা হায়ানা, একটা আপনার কি বলবো মানুষকে, এখানে শুধু আওয়ামী লীগের পতন ঘটে না, এটা ভারতের আধিপত্যবাদের পতন ঘটেছে। কে বলছে আপনার পতন ঘটেছে? ভারত কি এখন মাস্তানি করে না আমাদের সঙ্গে? করছে না? আপনি কোনখানে পাচ্ছেন? আপনি কি একটা ইলিশ মাছ পর্যন্ত কম পাঠাইতে পারছেন? একটা আম পর্যন্ত কম পাঠাইতে পারছেন? আপনি যেদিন মিটিং করছেন তারপরের দিন আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করে নাই। তো ট্রান্সশিপমেন্ট বাতিল করতে আমাদের লাভ হয়েছে, আমাদের যেটাই লাভ দরকার ছিল না। আমরা তো অনেক ভাবে চেষ্টা করে মিটিং করেছি, এবং এখন পর্যন্ত আপনি ভারতের সঙ্গে যে এতগুলো চুক্তি হয়েছে, যে চুক্তি নিয়ে আমরা কথা বলতাম টকশোতে, বিভিন্ন জন কথা বলতো,
একটা চুক্তি কি আমরা ওপেন করতে কিন্তু পারছি? আপনারা তো আমরা কি আপনারা এখন আদানির- বলেন না তো। আমি বলি আমরা বলছি না আপনাদের না না, মাধ্যমে, এখন তো আপনাদের দল থেকে আমরা কি- ভারতের ব্যাপারে কোনো কথা বলে না। আমরা কি আদানির, আমরা যদি জি। ক্ষমতায় আসি তখন বলবো, আমরা কি আদানির টাকা দেওয়া বন্ধ করতে পারছি? বিদ্যুৎ চলুক আর নাই চলুক, বলেন না যে ফুল ফুটুক আর না ফুটুক বসন্তকাল, বিদ্যুৎ চলুক আর না চলুক আপনাকে টাকা দিতে হবে। তো আমরা তো এগুলো কিছুই করতে পারি নাই, তাই না? আমরা এই কথাটা কিভাবে বলি? এটা কখনো চেঞ্জ হয় না, হওয়ার কথা না। আমরা দেখবো আচ্ছা, 5 দ্বিতীয় বছর 10 বছর, এই যে ওটা বাদ দেন। জুলাই ঘোষণাপত্র আমি থাকলে জুলাই সংকটটা কি হবে বলেন তো? আমার কথা হলো ঘোষণাপত্র তো বিএনপি না নাই, হুম। একটা বলছে রাষ্ট্রীয় ভাবে হোক কিংবা সাংবিধানিক ভাবে সাংবিধানিক হোক। হলে সংকটটা কি? করি যে 72-এর যে সংবিধানটা আছে থাকুক না, সমস্যাটা কি? যে যারা এই বলেছে, আবার যাদেরকে আপনি বিএনপি যখন 72 সংবিধানের কথা 72 বলে 72 তো কোনো, বিএনপি আর থাকে? আপনি এটা ভুল বলছেন। জিয়াউর রহমান মানে নাই, শেখ মুজিব কেউ যখন মানে না, change জিয়া রহমান করেছে। মানে, এটা Change তো করে নাই। সংশোধনী আর চেঞ্জ এক জিনিস না। ওই সংবিধানের জায়গায় থাকবে। আপনি বলতে পারেন আমি আর কয়টা সংশোধনী করব, সময় বলে দিবে কখন কোন আচ্ছা, সংশোধনী একটু হবে। বলুন তো, সময়ের প্রয়োজনে সংশোধনী হয়, নীলুফার চৌধুরী সময়ের মুনি, প্রয়োজনে সংশোধনী নীলুফার বাতিল চৌধুরী, হয়। আচ্ছা বলুন তো, সাম্প্রতিক কালে রাজনীতিতে কিছু সংকট তৈরি হয়েছে। কি ধরনের সংকট বলি? এই আওয়ামী লীগ যেভাবে কথা বলতো আপনারা সেভাবে কথা বলেন, এইটা কিভাবে আসলো? আপনি এখানে ভুল করছেন। এখানে আওয়ামী লীগের মডেল কি আপনারা গ্রহণ করছেন? আপনার এখানে ভুল করছেন এই কারণে, যেমন আমি কে তুমি কে, বাঙালি বাঙালি স্লোগান আসে, এটা তারপরে শুনেন, আসে কি এটা আপনি এই যে আপনি কে 72 বলছে? সংবিধান। আপনি কি বড় একটা মিছিলে এই খবর শুনছেন? আপনি 2-4 জন মিলে, এগুলা হলো উস্কানি এবং দাতা। সব দলে কিছু না, না, উস্কানি দাতা থাকে। এবং যিনি বলেছেন উনি কিন্তু কে? উনি হলো ঢাকা মহানগরীর দক্ষিণের যুব দলের আমি সদস্য বলি সচিব। এরকম নেতা বিএনপিতে গুনলে 10,000 আছে। আপনি 10,000 ওই নেতা দিয়ে 10টা মিছিল করা যায়। আপনি এটা বলতে পারেন না, তার বিশাল পদ না। ঢাকা মহানগরীর 2টা ভাগের একটা ভাগের সেক্রেটারি, সেইখানে তার উপরে সেন্ট্রাল আছে, তার উপরে আরো উপদেষ্টারা আছে, তার উপরে বিএনপি আছে। তো এই বিচ্ছিন্ন ঘটনা, এটা তার একান্তই বিচ্ছিন্ন ঘটনা। কেউ কেউ হতে পারে যে আমি লাইমলাইটে আসার জন্য কোনো একটা জায়গায় একটা টাচ করলো, দল তাকে অনুমোদন দেয়, দল অনুমোদনও দেয় নাই, দল প্রথমেই 1-2 কথায় বাধাও তো দেয় না। সঙ্গে সঙ্গে তো কোনো বহিষ্কারের নিয়ম নাই, করা উচিত না। একটা জিনিস, এখানে একজন নামকরা উকিল আছে, আপনার একটা জিনিস আপনার 3 বার আপনার শোকজ দিতে হয়, নর্মাল দলীয় যে ফোরামের নিয়ম। তা একটা মানুষ ওটা করছে, হয়তো শুনে নাই, দল দেখে, প্রত্যেকেই তো দেখার এত সময়ও থাকে না। তা আমি যে কথাটা বলছিলাম সেটা আপনার রাষ্ট্রীয়ভাবে করলে মন্দ কোথায়? রাষ্ট্র কি আরো বড় পরিসর না? রাষ্ট্র কি একটা পরিসর না? আমি আপনার মানলাম, কথাটা বুঝেন, যে আপনার সংবিধানই মানলাম, অনেক কিছুই তো সংবিধানে আছে। আইনের অনুশাসনের কথা আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা আছে, 3 বিভাগের 3 রকম স্বাধীনতার কথা আছে। আমরা কি কোনোটা মানি? কোনোটা মানা হয়? কিন্তু এটা কি জীবন আর কেউ মানবে না? এইভাবে শোনেন, চলতে থাকবে? আমি বলি, আমি ওইটা বলছি না। আমি বলছি যে ধরেন এটা লিখলো, এটা লিখা হলো, কিন্তু মানা হলো না। যে যারা মানা হবে, ব্রিটেনের সংবিধান 800-850 সংবিধান আছে ব্রিটেনের, অলিখিত প্রথাগত, সেটা 1000 বছর তারা মেনে আসতেছে। ওইখানে কোনো রকম সমস্যা হচ্ছে না। ডিমের হালি 1 সেন্ট 5 সেন্ট কমে গেছে, অর্থমন্ত্রী পদত্যাগ করছে, কমে গেছে মানে কৃষকের সমস্যা হবে, পদত্যাগ করছে। এটা কিন্তু প্রথা মেনেই কিন্তু তারা এই সম্মানটা করে। আপনার আমার সম্মান নাই, আমি আরো জোরে জোরে আরো অনেক কথা লিখলাম, কোনোটাই পালন করলাম না, লাভ কি হলো? সাংবিধানিক নয় রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি, যে প্রসঙ্গটা আমরা আসছিলাম, রাষ্ট্রীয় স্বীকৃতি যদি হয় তাহলে সাংবিধানিক নয় কেন? এটা ছিল মূল প্রশ্ন। সংকটটা কি করলে? সাংবিধানিক শোনেন, সাংবিধানিক বাড়ায় তো কোনো লাভ নাই, রাষ্ট্রীয় হলেও তো কোনো সংকট থাকে না। আচ্ছা, রাষ্ট্রীয় সাংবিধানিক সংকট নেই, আর আমি আর আপনি যদি মানি, না হলেও তো কোনো সমস্যা হয় না। আমি আর আপনি যদি মানি, প্রত্যেকটা ব্যক্তি, আমরা বলছি যে 24টা একদম ডিফারেন্ট একটা জিনিস, এখানে শত শত হাজার হাজার লোক মারা গেছে। 24-এ ছেলেরা সামনের কাতারে ছিল, আমরা তাদেরকে সামনে নামায় দিয়ে, আমরা আমাদের নেম প্লেট গুলা লুকায় রেখে আমরা তাদের সাথে কাজ করেছি। আমরা তো কোনো কিছু অস্বীকার করছি না, কিন্তু তাইলে আপনার স্বীকৃতির ওইভাবে লিখিত স্বীকৃতি দেওয়ার অর্থটা কি? না হলে সমস্যাটা কোথায়? আর আপনি যত লিখিতই দেন, শেখ মুজিবের বিচার হয়েছিল হত্যার, বিচার হওয়ার পরে কি শেখ হাসিনা আবার ওটারে তুইলা ফেলে দিয়ে আবার নতুন করে বিচার করে ফাঁসি দেয় নাই? ফাঁসিতে চরম ভাবে শাস্তি দেয় নাই? আপনাদের কথা শুনলে অনেক সময় জামাতের বিচার হয়েছিল, আচ্ছা, তারপরে কি আবার জামাতের বিচার এগেইন করে ফাঁসি দেয় নাই? আপনি যেভাবে কথা বলছেন টোটাল ব্যাপারটা আমাদের মনে হয় এরকম যে আপনি যাই করুন না কেন লাভ নেই। এটা কি আসলে
24-এর গণঅভ্যুত্থানের ফলাফল হবে? আমি আপনাকে বুঝাইতে পারছি না, এটা বোধহয় আমার অক্ষমতা। না, একটু। এই কারণে যে আমি বুঝাতে চাই যে আমাদের প্রত্যেকটা জিনিস ভেতর থেকে শ্রদ্ধা আপনারা বোধ বলবেন আসতে হয়। ভেতর থেকে শ্রদ্ধা বোধ না আসলে আপনি যতই আপনি দলিল করেন না কেন, তালগাছটা আমার, আমি যদি মনে করি আমি আপনার সম্মান করলাম না, আপনি যদি মনে করেন আপনি আমার সম্মান করলেন না, তাহলে কিন্তু হলো না। এখন আপনি ওই যে তুরস্কে আপনার কি নাম, কামাল পাশার সম্পর্কে একটা শব্দ আপনার নেগেটিভ উচ্চারণ করা যাবে না, ওইখানে শাস্তি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। কিন্তু ভেতরে ভেতরে যদি খুঁজ নেন, প্রত্যেকটা লোক তাকে অপছন্দ করে। কেন? আই ডোন্ট নো। এখন প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, তো এই যে তাকে অপছন্দ করা, ওইখানে কিন্তু বাধ্যতা করছে, তাতে কি হয়েছে? মানুষের মন কিন্তু পাওয়া যায় না। আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে এটা একটা ভালোবাসার জায়গা। যে কথাটা রাজ্জাকি সাহেব বলছেন যে এইখানে সবাই কিন্তু একদিকে ছিলাম আমরা, এগেইনস্ট ওই তৎকালীন সরকার। তো ওই জায়গাটাই কিন্তু আমরা সবাই এক। ওই জায়গাটা আসলে তারপরে আমাদের কেন আমরা অতিমাত্রার বৈষয়িক হয়ে গেছি, বোধহয় আমাদের মিলছে না, সেটাও না মিলা, এটা ঠিক আছে। কিন্তু আমরা যখন এই প্রশ্নটা আসে তখন কিন্তু সবাই আন্তরিকতার সাথে আমরা এটা করি। এখন আন্তরিকতার সাথে করতে করতে সামনে আপনি একটা এই লোকালয়ে যদি বাঘ ছেড়ে দেন, বনের বাঘ এনে, সেখানে কিন্তু 3 জনের জন্যই ডেঞ্জার পজিশন। তো এমন কিছু আমাদের করা ঠিক হবে না যে যাদেরকে আমরা পরবর্তীতে সামলাতে পারবো না, এমন কিছু এখনই কিন্তু আমরা সামলাতে পারছি না। প্রতিদিন গুলশানের চাঁদাবাজের জন্য অ্যারেস্ট হচ্ছে, ওইখানে আপনার হচ্ছে, আপনার বিভিন্ন জেলায় চাঁদাবাজের জন্য অ্যারেস্ট হচ্ছে। এই জায়গাটায় ট্যাকেল দেওয়ার জন্য আপনার আমার যে অভিজ্ঞতা, বয়সের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা অনেকেরই হয় নাই। তারা যে কথাটা বলবে, তারা যে কারণে বলবে যে আমরা সিগনেচার করব না, এটা না হলে আমাদের জায়গা থেকে এটা হওয়ার কথা না। আর গণতন্ত্র কি বলে? 51%কে গণতন্ত্র বলে, 49%কে গণতন্ত্র বলে না। আপনি যতগুলো এখানে কজ আছে, সেখানে আপনি কত পার্সেন্ট এখানে বিএনপি মেনেছে বা মানার কথা, 2-4টা নিয়ে আপনার চিন্তা করলে হবে না। আমাদের এই জায়গাটায় থাকতে হবে। এই কথাটাই আমি বুঝাতে চাচ্ছি যে আমি হৃদয় থেকে শ্রদ্ধা করতে চাই। ওই আইন দিয়ে দিলেন, শ্রদ্ধা করলাম, তারপরে আমি পিছনে শালা বললাম, তাহলে তো হলো না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মণি, রয়েছেন আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক আবু হানা রাজ্জাকি। আমরা দেখছি যে চাঁদাবাজির অভিযোগে যে 4 জন সমন্বয়কের গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে একটা আলাদা দৃশ্য হয়েছে। সেই দৃশ্যটা, তাদের বিরুদ্ধে অনেকে স্লোগান দিয়েছেন। একই সঙ্গে যেটা ঘটেছে সেটা আমরা দেখলাম একজন সমন্বয়ক মাথা নিচু করেছিলেন, একজন পুলিশ পেছন থেকে তার মাথাটা উঁচু করে ধরলো যাতে তার ছবিটা ঠিক মতো আসে। তারা যে কাজটা করেছে, অপরাধ করেছে, সমন্বয়করা যে কাজটা করেছে নিঃসন্দেহে, কিন্তু ওই ছবিটারও কিন্তু একটা আলাদা একটা বার্তা দেয় যে পুলিশকে এভাবে ধরে রাখা। এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটি হলো যে একটি পুলিশ কর্মকর্তা গুলি করছেন, সে ছবি রয়েছে, টেলিভিশনে প্রচারও হয়েছে। আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে হ্যান্ডশেক করছেন। এর মানেটা হলো কি, যে কথাটা বিএনপি, জামাত, এনসিপি সবাই বলেন, সেটি হলো যে এই টোটাল রাষ্ট্রযন্ত্রে ফেসিবাদদের দোষরা এখনো বহাল তবিয়তে রয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? মুক্তি পাওয়ার উপায়টা প্রথম হইল, আপনি চিন্তায় প্রথম মুক্তি নেবেন, চিন্তায় সৎ হবেন, অ্যাকশনে না।
মানুষ কিন্তু চিন্তায় সৎ, চিন্তায় অসৎ। আপনি কিন্তু কাউরে খুন করবেন, সেটা আগে চিন্তা করবেন। এমনি খুন করে এসে পরে ভাববেন না যে না ওরে খুন করছি, আগে ভাববেন। এখন যদি আপনি যে চাঁদাবাজির কথাটা বললেন, আপনার জিনিস দেখেন, গত 16 বছর কেন বাংলাদেশে 53 বছর যাবত রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি বৈধ। রাষ্ট্রীয়ভাবে যিনি চাঁদা তোলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আপনার এলাকায় যদি চাঁদা তোলে যারা, একটা টিম আছে 5 জন 10 জনের, আপনি 25 জনের টিম বানায় চাঁদা তোলেন, তাদেরকে দাপকে সরাই দিবেন। তারা কিন্তু পুরনো চাঁদাবাজ, তাদেরকে যখন আপনি দাপকে সরাই দিবেন তখন প্রশাসন আসবে, কারণ প্রশাসনের তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যখন আপনি গেলেন টিম নিয়ে, প্রশাসনের বলবো ও তোরে 25 টাকা দেয়, আমি সপ্তাহে তার 50 টাকা দিব, হি ইজ আউট, ইউ আর ইন। কেন বলছি? বাংলাদেশে প্রশাসন, আমি খুব দায়িত্বশীল লোকের মতো বলছি, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি চলে। বেনজিরের বাড়িটা দেখছেন কয়দিন আগে দেখাইছে, তাকে দেখলে মনে হয় না ইমেলদা মার্কসকে আপনি দেখতেছেন, যার বাড়ির কাপড় চোপড়। এটা বেনজিরের কোন বাবার কোন সম্পত্তি, কোন জায়গার থেকে এগুলা করছে। র্যাবের ডিজি বাইন্দা নিয়ে আসছে, ফায়ার দিব নাহলে 50 লাখ টাকা দে টাকা। এটা কি চাঁদাবাজি না? সচিবালয়ে ফাইল আটকাইতেছে, চাঁদাবাজি না? রাজুকে চাঁদাবাজি না? এইটার মুনাফা রাজনীতিবিদরা নিছেন। রাজনীতিবিদদের কাছ থেকে টাকা কি আসমান দিয়ে আসে নাকি ওখান থেকে আসে? এখন তো চেঞ্জ হয়েছিল। হ্যাঁ, এতগুলো লোক তরুণরা মারা গেলেন, সেটাই তো বলতেছি। হাজার হাজার লোক আহত হলেন, হ্যাঁ, দৃষ্টিশক্তি হারালেন। হ্যাঁ, কয়দিন কি এটাই চলতে থাকবে? এইটাই তো বলতেছি। সে কারণে আমি পরিবর্তন চাই না, আমি চাই মব রাজত্ব করতে। কারণ আমি যদি এমপি আগে হই, স্থানীয় নির্বাচনের আগে আমি যদি আগে এমপি হয়ে যাই, তাহলে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আমার পছন্দের প্রার্থী হবে। আমার এখান থেকে আপনার সংকটগুলি বলছেন, ঠিক আছে, হ্যাঁ, এখানে বেরোয় কোনো রাস্তা নেই, বেরোর কোনো রাস্তা নাই তো। তাহলে কি কারণ হচ্ছে আপনার ভিতরে আপনি সব মানেন। আমি নিশ্চিত করে বলতে পারি, আমি এ পর্যন্ত কোনো মানুষে মানে যারা মানে নেতৃত্বের টপে ছিলেন, তারা দেশকে ভালোবাসেন, এই জায়গাটা আমি দেখি নাই। সুতরাং বাংলাদেশ দেশপ্রেম চায় না। এই যে আপনি একটা কথা আমরা এতক্ষণ বললাম, এই যে সংবিধানের ভিতরে এটা ঢুকানো, 427 জন লোক ওনাদের মারা গেছে, তারপরে কম্প্রোমাইজ কেমনে করে? কিভাবে বলে আমি রাষ্ট্রীয় স্বীকৃতি দিব, ওইখানে যাব না? 427 লোক ওনাদের মারা গেছে। আবাহনী রাজ্জাকি, আমরা সবারই এক ধরনের একটা ইনকাম সোর্স থাকে, ছোট থাকুক বড় থাকুক, এক ধরনের ইনকাম সোর্স থাকে, পেশা থাকে। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো কোনো পেশা দেখি না, ব্যবসায়ীও না, তার কোনো দৃশ্যমান ইনকাম সোর্স নেই, কিন্তু তারা দিব্যি চলেন। কিন্তু এই বিষয়ে প্রশ্ন করতে গেলে কিন্তু তারা রেগে যান, এবং এমনও কথা বলা হয়েছে যে প্রশ্ন করার অধিকার কারণেই, এমন কথাও মানে আমরা যে চাঁদাবাজগুলোর আলাপটা করছি, তাহলে কি হবে? না, আমরা যে চাঁদাবাজের আলাপ করি, এটা কিন্তু বাজারের আলাপ হয়। জি জি, কিন্তু আপনি আরো টপে যান না। রাইট। কি তাদের কি ইনকামটা, কি সোর্স অফ ইনকাম, কি চ্যালেঞ্জ করেন না, কি বলুক কার কি পেশা আছে, আপনি সব দল মিলিয়ে যান। যে যেই লেভেলের না, আল্লাহর কসম আমার ধারণা তার চেয়ে 50 গুণ হায়ার গ্রেডের লেভেল এসে থাকতেছে। কারণ আপনি তো বাংলাদেশে বসে যদি কেউ আমেরিকার একজন মন্ত্রীর লেভেলের স্ট্যাটাসে বসবাস করেন, এটা তো আপনি পাবেন না, রাষ্ট্র আপনাকে সেটা দেয় নাই। আপনি বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডে থাকবে। আপনি বেনজিরের বাসা দেখলে মনে হইতেছে আমি আমেরিকার প্রাসাদ দেখতেছি। নীলুবার চৌধুরী মনি, আসলে অবস্থা দৃষ্টি মনে হয় যে কোনো দলের তার নেতা কর্মীদের উপর কোনো কর্তৃত্ব নেই। বিশেষ করে আপনাদের দলের ব্যাপারে বেশি উঠেছে যে আপনাদের নেতা কর্মীদের উপর কোনো দলের কোনো নিয়ন্ত্রণ নেই। রাউজানের ঘটনা তার সর্বশেষ উদাহরণ। সেখানে মারামারি হলো, দল থেকে বহিষ্কার হলো, পদ স্থগিত করা হলো। এবং আপনি নিশ্চয়ই জানেন যে রাউজানে শুধু একটি জায়গাতেই গত 1 বছরে, মানে 5 অগস্টের পর আপনাদের দলের ভেতরের সংঘর্ষে 13 জন খুন হয়েছে। বিষয়টি ভয়ঙ্কর। এটা দুঃখজনক, এটা নিঃসন্দেহে দুঃখজনক। এবং আমাদের দল বড়, সমস্যাও বড়। দল ছোট, সমস্যা ছোট। এখন সময়টা এমন একটা এত বড় অসময় যে সব মিলে একদিকে ঠিক করতে হচ্ছে। আপনার ধরেন এই জায়গাটা সরকার পালিয়ে চলে গেছে, এইখানে একটা গ্যাপ আছে। বর্তমান যে সরকার, সেই সরকার আইনের অনুশাসনটা হাতে তুলে নেয় নাই। আজকে যদি ওই সরকার, মানে বর্তমান সরকার, যদি যে কারণে
তাকে সবাই দলমত নির্বিশেষে সাপোর্ট করেছিল, এটা তো সত্যি যে একটা বিনা ভোটের সরকার এতটা সাপোর্ট নিয়ে আসে না। হ্যাঁ, কেউ যে সাপোর্ট দেয়নি সেও কিন্তু কোনো উচ্চবাচ্য করে না, নেগেটিভ কথা বলে না। সোজা কথা, ফ্যাসিস্টের পক্ষে যারা ছিল তারা ছাড়া সবাই তারা, সাপোর্ট হ্যাঁ, করেছে। ফ্যাসিস্টের পক্ষের লোকরা তো আর কথা বলতে পারে না। তো এই যে এরকম এই টাইপের অরাজনৈতিক সরকার, সে যখন কিছু করতে পারলো না, এর চেয়ে দুঃখজনক কিছু নাই। আমি আপনাকে একটা ফ্র্যাঙ্কলি মানে সত্য কথা বলি, সেটা হলো যে 15-18 বছর প্রায় রাজনীতিতে নির্বাচন নাই, অনেকটা লম্বা একটা কিউ হয়ে গেছে। সেই কিউয়ের মধ্যে বিএনপি একটা বড় দল, এবং স্বৈরাচার সরকারের অত্যাচারে বিএনপির পক্ষে মানুষ আরো বেশি সোচ্চার হয়েছে। বিএনপিকে যতবার ভাঙতে গেছে বিএনপি তার চেয়ে বড় হয়েছে। এই বড় হওয়াতে কি হয়েছে, বিএনপির ক্যান্ডিডেটও বেড়ে গিয়েছে, প্রার্থী বেড়ে গিয়েছে। এবং আপনি একটা জিনিস দেখেন, এই 1 বছরে বিএনপি কিন্তু অন্য লোকরে, অন্য দলের কাউকে মারে নাই। এটার কারণটা কি? এটার কারণ হলো বিএনপি কিন্তু এমনি ওই যে সাপের চোখ নাই, কান নাই, ছুটে না, হাঁটে না, এই টাইপেরই। এরা কিন্তু কারোর সঙ্গে মানে ক্যাচালের মধ্যে ওইভাবে থাকে না। কিন্তু নিজেদের যে জায়গাটায়, নিজেদের হিস্যার জন্য তারা যা ইচ্ছা তাই করে ফেলেছে। এই যে অনেক দিনের লম্বা কিউ থেকে এইটা করেছে, এটা যদি সরকার যদি এখানে কঠিন হাতে দমন করতো, কারণ বিএনপি আর যাই হোক সরকারে নাই বলে সে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু সে অ্যাপ্লাই করতে পারে না, সে অ্যারেস্ট করতে পারে না, সে শাস্তির আওতায় জেল দিতে পারে না। সে বড় জোর ওইখানে মারামারির মাঝখানে আপোষনামা করতে পারে, আর স্থগিত করতে পারে, বহিষ্কার করতে পারে। এইখানে যে বিএনপির বিন্দুমাত্র কোনো মানে আন্তরিকতার অভাব নেই, এটা কিন্তু আপনারা জানেন। ইতিমধ্যে প্রায় 5-6 হাজার 7,000-এর বেশি লোক আপনার স্থগিত এবং বহিষ্কার হয়েছে, এবং কেউ কেউ এর মধ্যে অনেক হাজারের উপরে আজীবনের জন্য বহিষ্কার হয়েছে। তো এইখানে বিএনপির, আপনি যদি বিএনপির কর্ণধার হতেন, আপনি কি করতেন? আপনি এইটুকু করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে, যেটুকু এখন হচ্ছে। তো এইটার জন্য বিএনপি রাষ্ট্রপ্রধানকে রিকোয়েস্ট করেছে, পুলিশদেরকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিকোয়েস্ট করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, যে আপনারা অ্যারেস্ট করেন, আপনারা সরজমিনে যান, তারপরে যদি আমরা কিছু বলি তখন আপনারা বলতে পারবেন। এই যে একটা সর্বোচ্চ জায়গা থেকে, ফোরাম থেকে যখন রাষ্ট্রকে বলে, রাষ্ট্র যদি, এই যে আপনারা বলেন বিএনপির কথায় তো দেশ চলে, বিএনপির কথায় যদি দেশ চলতো তাহলে এই বিচারগুলো অন্তত হইতো। আমার কথা, বিএনপি যখন ওই যুব দলের নেতাটাকে বহিষ্কার করলো খুলনার, রাষ্ট্র যদি ছেলেটাকে অ্যারেস্ট করতো তাহলে কিন্তু ছেলেটা মারা যেতে হতো না। আপনি কি বলবেন? এখানে আরেকটা সংকট রয়েছে, আপনারা যেভাবে নেন না কেন, আমরা জানি, আপনারাও জানেন, সেটি হলো যারা নীতি নির্ধারণ হিসাবে কাজ করছে দলের, এদের অনেকের ব্যাপারেই এই একই কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এবং যারা সিদ্ধান্ত জানাবে তারাই যদি একই কাজে জড়িত থাকে তাহলে সমাধান তো আসবে না। এটা কিন্তু ওই যে রাজ্জাকি ভাই যে কথাটা বললেন, এটা কিন্তু রাষ্ট্রের প্রবলেম, তাদেরই যে শুধু প্রবলেম তা কিন্তু না। আমি আপনার অনেকে একটা কথা বলে নিরপেক্ষ যে কথা বলার আওয়ামী চেষ্টা লীগের করি। যে 15 বছরের শাসন, তার যত দোষগুলি রয়েছে সেগুলো রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, সেগুলো সবার মধ্যেই আছে। হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম মপটা হলো, সারা রাত ভর খাওয়ালো, তখন তো ওইখানে ছাত্রদল ছিল না, ছাত্রলীগও ছিল না, হতে পারে বর্ণচূড়া ছাত্রলীগ ছিল, সেটা বড় কথা না। যারা ছিল তারা কিন্তু সারা রাত ভর পিটিয়ে কিন্তু একটা প্রতিবন্ধী লোককে মেরে ফেললো। সেই লোকের কি বিচার হয়েছে? ওইভাবে যদি বিচার হতো তাহলে কিন্তু আপনার এই মবগুলা সাহস পেত না। অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মারলো, সেই বিচারগুলো যদি হতো এই মবগুলার, তাহলে কিন্তু পরবর্তী মবগুলা হতো না। তো এই যে নিজেরা মারামারি করে মারা গেছে, আপনি যে কথাটা বললেন রাউজানের কথা, সেটাও যদি বিচারগুলা হতো, বিচার যদি বিচারের জায়গায় হতো, বিচার করার ক্ষমতা বিএনপির নাই, বিচার করার ক্ষমতা রাষ্ট্রের। আবহাওয়া রাজ্জাকি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এক সময় যারা ফ্যাসিস্টদের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে, তারা ইদানিং আবার মাঠে নেমে কথাবার্তা শুরু করেছে, বিবৃতি দিচ্ছে। তাদের টার্গেট কিন্তু প্রফেসর ইউনূস এবং কখনো কখনো এনসিপি বা স্টুডেন্টরা। তারা বিএনপির ব্যাপারে বা জামাতের ব্যাপারে কিন্তু খুব একটা কথা বলছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এর মানে তারা মনে করছে এরা খুব স্ট্রং, আপাতত এদেরকে না বলে অন্য ভাবে আমরা অ্যাটাকটা করি। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে আমাদের দেশে যারা বামপন্থী বলে পরিচিত, তারা আওয়ামী লীগের নেগেটিভটা তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগের নিজস্ব কোনো নেগেটিভ ছিল না, এরা তৈরি করেছে। ইদানিং আবার
বিএনপির নেগেটিভ তৈরির ব্যাপারে বামপন্থীরা কাজ করছে। তাহলে কি দাঁড়ালো? একটু আগে আমি আপনাকে বলছি শত্রু আমার বন্ধু হওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের যারা কমন শত্রু, হ্যাঁ, যে আমাদের কমন শত্রু, তাতে আমাদের তিনটা দলের ইউনাইটেড হওয়ার কথা, সেখানে আমরা নাই। এখানে আমার একটা সূক্ষ্ম প্রশ্ন আছে যে আমরা কি সত্যি সত্যি দেশটাকে গড়ব সেই উদ্দেশ্যে নির্বাচন চাই, নাকি নির্বাচন করলে ইউনূস সাহেব সরে যাবে, সুতরাং সেটা বড়? কোনটা? এটা কিন্তু একটা ফ্যাক্টর। এই বিএনপি এখন স্টিয়ারিং এর সিটে বসে আছে। আবারও বলছি, তিনটা স্টেক হোল্ডার বাংলাদেশ এখন খুব বড়। নাম্বার 1 এনসিপি, জামাত এবং বিএনপি মিলে একটা স্টেক হোল্ডার, পলিটিক্যাল রাজনৈতিক স্টেক হোল্ডার। সেকেন্ড আসেন, এইরকম ক্রাইসিসে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী একটা বড় স্টেক হোল্ডার। নাম্বার 2, নাম্বার 3 ক্ষমতাসীন সরকার। তিনটা স্টেক হোল্ডার যদি ঐক্যমতে না আসেন, নির্বাচন হবে না। নাম্বার 1 স্টিয়ারিং এ বসে আছেন আপনারা। আপনাদের নৈতিক দায়িত্ব কিভাবে ঐক্যমত্য কইরা, কিভাবে নির্বাচনটা আদায় কইরা, কিভাবে ক্ষমতায় যাবেন। নয় ইউনূস সাহেব চলে যাবে, আপনি ক্ষমতায় যাবেন কিনা অনিশ্চিত। নীলুফার চৌধুরী মনি আসলে উনি কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন, যে সামনে চ্যালেঞ্জগুলো রয়েছে। একটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি যে দলের অবস্থা, বিশাল দল, এবং তারা ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এখন পর্যন্ত। কিন্তু তাদের সামনে কিছু চ্যালেঞ্জের জন্ম হয়েছে। কেউ কেউ বলছেন এই চ্যালেঞ্জগুলো আসলে হতো না যদি তারা নেতৃত্ব দিতে পারত। তারা কিন্তু এই সংস্কারের নেতৃত্বটা দিতে পারছে না। আরো অন্যান্য বিষয়ে বিএনপি নেতৃত্বের দেওয়াটা খুব কথা ছিল, কিন্তু তারা পারেনি দুর্ভাগ্যক্রমে। এই মুহূর্তে আপনার দৃষ্টিতে বিএনপির সামনে চ্যালেঞ্জ কি আসলে? দেখেন, এই মুহূর্তে আমার দৃষ্টিতে যেটা চ্যালেঞ্জ সেটা হলো নির্বাচন, ফুললি একটা সফল নির্বাচন হওয়া। শুধু নির্বাচন হলেই হবে না, নির্বাচনটা যাতে ইঞ্জিনিয়ারিং না হয়, রাইট, সেটা যেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আগের মতোই। কারণ এই সরকার তো ওই যে এনসিপি নেতা গোপালগঞ্জে যে একটা জেলাই সামলাইতে পারে না, সে 64 জেলা কিভাবে সামলাবে, সেই কথায় যদি আমি ধরি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে নির্বাচনের জন্য প্রথমেই যেটা দরকার পুলিশের সংস্কার, এখন পর্যন্ত ওরকম চাক্ষুষ হয় নাই। পুলিশের অনেক অভাব আছে, পুলিশের সংস্কার হয় নাই, পুলিশের অনেক রকম সমস্যাগুলো আছে, তাদের উৎকোচের ব্যাপারগুলো আছে। নির্বাচনে এগুলা বড় একটা ব্যাপার, ঝক্কি ঝামেলা। তারপরে হলো গিয়ে আপনার বিচার আচার, যেটা নিয়ে বলে যে কোনো দল বলে বিচার এবং সংস্কার শেষ না হলে ইলেকশন হবে না, তাদের একটা আন্দোলনের একটা ব্যাপার থাকে, ইসলামী দলগুলোর একটা ব্যাপার আছে। সবগুলো মিলে এবং ইলেকশন হলে এই সরকার কতটুকু পারবে, এটা একটা প্রশ্ন। কারণ এই সরকারের না অভিজ্ঞতা আছে, না এই সরকার আপনার অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছে। একটা বিষয় কিন্তু নীলুফার চৌধুরী মনি, যে যাই বলুক না কেন, আমাদের সামনে যে সংকটগুলো রয়েছে বা সংকটগুলোর জন্ম হচ্ছে, একইভাবে সংস্কার এবং বিচার চলবে, ঠিক আছে, এবং আমরা কিছুটা দৃশ্যমানে দেখতে পাচ্ছি, এটা একটা পজিটিভ দিক। কিন্তু ফাইনালি কিন্তু এই সংকটের উত্তরণের রাস্তা কিন্তু একটাই, সেটা নির্বাচন। কারণ নির্বাচনটা যদি না হয় তাহলে কিন্তু এই সংকটগুলো কি করবে, আরো বড় বাড়বে। এটার সঙ্গে আমি যোগ করি যে নির্বাচন হতেই হবে, যে যতই বলুক না কেন, নির্বাচন তো হবেই কোনো না কোনো দিন। হ্যাঁ, নির্বাচনটা কবে হবে সেটা নিয়ে কথা। এই সরকার নির্বাচন ঘোষিত তারিখ মতো হোক, এটাই আমরা চাই। দেওয়া আমরা তো চাই, এবং দেওয়ার ব্যাপারে সরকার কতটা আন্তরিক এটাও দেখতে হবে। সরকার কি বাধায় দেওয়ার জন্য আন্তরিক, না নির্বাচনটা করার জন্য আন্তরিক? ডেট ইজ নট। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, নির্বাচনটা সুষ্ঠু করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা রয়েছে। এটা অনেকে স্বীকার করতে চায় না। কেন চায় না আমি জানি না, কিন্তু বাস্তবতা হলো যেটা আমরা অনেক সময় এখানে বলেছি, এই অনুষ্ঠানে বলেছি, আসলে সব রাজনৈতিক দলই কিন্তু এখন এই মুহূর্তে আধার সরকার, যে স্বীকার করুক বা না করুক, আলটিমেটলি আধার সরকার, তাদের একটা বড় ভূমিকা রয়েছে। আপনি যে আশঙ্কার কথা বললেন, আপনার আশঙ্কার সাথে আমি 100% একমত। কিন্তু রাজনৈতিক দল কিন্তু এই আশঙ্কাগুলোকে উতরাতে পারে, যেটা আবহাওয়া রাজ্জাকে বলছিলেন যে এই তিনজন ছিল মূল স্টেক হোল্ডার। এরা যদি এই জায়গায় কথাটা আসে যে তিনজনের মধ্যে দুইজন মনে করে যে আমিই সরকার, মানে আধা সরকার না, আমিই সরকার, এবং এই দুইজন তারা রাষ্ট্রের নির্বাচনে তারা আসতে পারবে না, মানে ওইভাবে না বড় বিরোধী দল হতে পারবে, না সরকারে আসতে পারবে যদি সলিড ইলেকশনটা হয়।
তাতে কি হবে? তাতে নির্বাচনটা যত পেছানো যায়, আমি সরকার আছি এবং আমি সরকারে থাকলেও এই কাজগুলো এইভাবে করতে পারতাম না, যেটা আমি সরকারে না থেকে একটা অনভিজ্ঞ সরকার দিয়ে করাতে পারছি। কারণ আমি চাই কিন্তু বিএনপি এখানে একটা অভিভাবকের ভূমিকা রাখতে পারতো তো। পারতো। এখানে একটা জিনিস আছে, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে বিএনপি না, শুধু বাংলাদেশই একদম নিমজ্জিত। সেই নিমজ্জিতর মধ্যে সবার একটা জিনিস, এরা কি ছাগল তো নাচে খুঁটির জোরে। তো খুঁটিটা যদি থাকে শক্ত হাতে, সেই শক্ত হাত যদি মনে করে যে না আওয়ামী লীগ না বিএনপি না এরকম না, একটা দুর্বল সরকার গঠিত হবে, দুর্বল সরকারের মাধ্যমে আমি এই দেশের আলো রস পানি সব নির্যাস আমি নিয়ে নিব। আমার দেশ দরকার নাই, আমার দেশের এই জনগণ আমার কাছে ভেজাল, এগুলোর দরকার নাই। আমার দেশের যা রসটা আছে আমি সেইটুকু আমি নিব, নির্যাসটা। সেই নির্যাস নেওয়ার জন্য যখন দুর্বল সরকার গঠন করতে চায়, তাদের ছত্রছায়ায় কিন্তু এই যারা কথা বলছে, এই যে তিনটা মিলে যে একটা স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডার তিনটা এক হতে পারে না। এই জায়গায় সমস্যা, স্টেক হোল্ডারকে হতে দেওয়া হয় না, যেটা আগেও হতে দেওয়া হয় নাই। এইখানে কিন্তু দেশীয় আমাদের অতি নির্বুদ্ধিতা হতো এটার বড় প্রমাণ। কারণ শেরেবাংলায় কে ফজলুল হক বলতেন যে যেদিন কংগ্রেস আমার বিপক্ষে কথা বলে সেই দিন আমি মনে করি যে আমি আমার দলের জন্য, দেশের জন্য, এলাকার জন্য ভালো কিছু করেছি, আর যেদিন পক্ষে কথা বলে সেই দিন আমি মনে করি যে আমি খারাপ কোনো কাজ করেছি আমার দলের। এগুলা হলো যাদের লাভ, তারাই এই কাজগুলো করাচ্ছে। আর আমরা সুতার পুতুল নাচে, ঋতু কথার মতো সুতা দিয়ে আমরা নাচছি, যে যেভাবে নাচাচ্ছে আমরা নাচছি। এটা বিএনপি বড় দল হিসেবে হতে পারতো, বিএনপি এই কথাগুলো বুঝাতে পারতো, কিন্তু বুঝালে হয়তো আরো অস্তিত্ব সংকটে পড়তো, এটাও হতে পারে। নীলুফার চৌধুরী মনি এবং আবহানা রাজ্জাকি, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।